প্লানচেট এই শব্দটার সাথে হয়তো অনেকেই কম বেশি পরিচিত, বিশেষ করে যারা ভূত প্রেতের ব্যাপারে একটু ইন্টারেস্টেড তারা এই প্লানচেট কথাটি শোনেনি এমনটা হতে পারে না। কিন্তু মজার ছলে করা এই প্লানচেট যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের ঘটনাটা শুনলেই বুঝতে পারবে। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে এই ধরনের আরও হরর মিস্টেরিয়াস কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। নমস্কার, আমি সুমিত, তোমরা দেখছো রহস্য রাত্রি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সায়ন, রাজ আর বুড়ো তিন বন্ধু, তারা তিনজনেই মধ্য কলকাতার বাসিন্দা। তাদের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে ইন্টারেস্টটা বরাবরই ছিল এবং তারা বহুবার এই প্লানচেট কথাটি শুনেছে এবং এটা নিয়ে তারা অনেক পড়াশোনাও করেছে, গবেষণাও করেছে। কিন্তু আদৌ সত্যি কি এটা বাস্তবে হয়, এই প্রমাণ পেতে তারা একদিন ঠিক করে যে তারা একদিন প্লানচেট করবে। তো যেরকম বলা তেমন কাজ। সায়নের বাড়িতে কেউ থাকতো না, সায়ন একা থাকতো। তাই তাদের বাড়ি যেহেতু ফাঁকা, তাই তারা ঠিক করে যে সায়নের বাড়িতেই প্লানচেট হবে। তো যথারীতি একদিন সন্ধ্যি তারা দুই বন্ধু অর্থাৎ রাজ আর বুড়ো সায়নের বাড়িতে এসে উপস্থিত হয়। তাদের আগে থেকেই সব কিছু ঠিক করা ছিল, তাই যথারীতি তারা ঠিক সন্ধ্যা থেকে বসে প্ল্যানিং করে নেয় যে কিভাবে করবে, কি করবে। সবার আগে তারা ঠিক করে যে কার আত্মাকে ডাকা হবে। তো তাদের এক বন্ধু ছিল যে রিসেন্টলি একটি বাইক দুর্ঘটনায় মারা গেছিল। তো তারা ঠিক করে যে সেই বন্ধুকেই তারা ডাকবে প্ল্যানচেটের মাধ্যমে। তো যথারীতি ঠিক যখন রাত 9টা বাজে তখন তারা বসে যায় প্ল্যানচেট করতে। যথারীতি যেরকম প্ল্যানচেটের যে বোর্ড হয়, একটা ছোট ত্রিকোণ টাইপের বোর্ড হয়, সেই বোর্ড রাখা হয় সামনে। তিনজন তিন কোণায় বুড়ো আঙ্গুল ঠেকিয়ে বসে এবং তারপর ঘর অন্ধকার, মাঝখানে মোমবাতি জ্বালানো হয় এবং যথারীতি তারা তাদের সেই বন্ধুকে স্মরণ করা শুরু করে এবং সেই বন্ধুর নাম ধরেও তারা ডাকতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। তারা চুপচাপ এক মনে সেই বন্ধুর কথা ভাবে এবং সেই বন্ধুকে ডাকতে থাকে। 45 মিনিট এইভাবে বসে থাকার পর তারা ধৈর্য হারিয়ে ফেলে এবং তারা ভাবে যে আদৌ প্ল্যানচেট বলে কিছু হয় না, এগুলো সম্পূর্ণ ভোগাস। তো বুড়ো আর রাজ ওখান থেকে উঠে পড়ে। কিন্তু তারা অদ্ভুত একটা ঘটনা লক্ষ্য করে। তারা দেখে যে সায়ন ওই জায়গায় ঠিক একইভাবে বসে আছে। সে কোনো কথা বলছে না এবং কোনো কিছু রিয়্যাক্টও করছে না, জাস্ট মাথা নিচু করে বসে আছে। তো তারা চমকে যায়, অবাক হয় যে কী ব্যাপার, সায়ন কি তাহলে বসে বসে ঘুমিয়ে পড়ল? তারা তাকে ডাকে কিন্তু কোনো সাড়া নেই। এবার তারা একটু একটু ভয় পায় যে তাহলে কি সত্যি আত্মা কি সায়নের মধ্যে ভর করেছে? তো তারা সায়নকে ঠেলা মারে এবং ঠেলা মারার সাথে সাথে যেন সায়ন চৈতন্য ফিরে পায় এবং তখন তাকে স্বাভাবিক আগের মতোই লাগে। রাজ সায়নকে প্রশ্ন করে যে তোর কি হয়েছিল? সায়ন বলে কোথায়, কিছু না তো। তখন বুড়ো বলে যে হ্যাঁ, তুই এইভাবে কেন বসেছিলি? তখন সায়ন জানায়, জানি না, হয়তো একটু চোখ লেগে এসেছিল। তো যাই হোক, রাজ আর বুড়ো ভাবে যে তাদের ধারণাটাই সঠিক। 45 মিনিট ধরে এভাবে চুপচাপ বসে থাকার ফলে হয়তো সত্যি তার ঘুম পেয়ে গেছিল। তো তারা উঠে পড়ে জায়গা থেকে। তারা তখন তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে আদৌ তো কিছুই ঘটলো না, এগুলো সম্পূর্ণটাই ভোগাস। কিন্তু সায়ন এই ব্যাপারে কিন্তু কোনো কিছু মতামত দেয় না, সে শুধু শোনে এবং চুপচাপ মাথা নাড়ায়। তো যাই হোক, তাদের এভাবে কথা বলতে বলতে প্রায় রাত 11টা বেজে গেছিল। এরপরে রাজ আর বুড়ো সেইখান থেকে চলে যায়, তারা তাদের বাড়িতে ফিরে যায়। তো সায়ন এবার সম্পূর্ণ ঘরে একা। সে দরজা জানলা বন্ধ করে রীতিমতো বিছানায় এসে শোয়ে। কিন্তু শোয়ার পর থেকে তার মধ্যে কেমন একটা অস্বস্তি ভাব হতে থাকে। তার গলা বারবার শুকিয়ে আসতে থাকে এবং তার সারা শরীর যেন ভারী লাগে এবং খুব ঠান্ডা লাগে। সে বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। সে একবার শুচ্ছে, একবার বসছে। এভাবে অনেকক্ষণ শুয়ে থাকার পর
যখন রাত 12টা বাজে তখন সায়নের গলা খুবই শুকিয়ে আসে। সে তখন আর শুয়ে থাকতে পারে না, সে তখন বিছানা ছেড়ে ওঠে এবং সে আস্তে আস্তে মাঝখানের ঘরে যায় যেখানে ফ্রিজ রাখা তাদের, এবং সেই ঘরেই একটু আগে তারা প্ল্যানচেট করেছিল। সে যত এগোতে থাকে মনে হয় তার পিছনে কেউ যেন আছে, অর্থাৎ এই ঘরে সে একা নয়, তার সাথে যেন আর কেউ রয়েছে। তো সে ফ্রিজের দরজা খোলে এবং তৎক্ষণাৎ মনে হয় তার কাঁধে কেউ হাত দিল। সে চমকে পিছনে ফেরে, মনে হয় একটা ছায়ার মতো কেউ যেন হুশ করে তার সামনে দিয়ে বেরিয়ে যায়। তার সারা গায়ে কাঁটা দিতে থাকে। সে কোনো রকম জলটা খায় কাঁপা কাঁপা হাতে, এবং তারপর সে আবার ওই ঘর থেকে আস্তে আস্তে তার বেডরুমের দিকে এগোতে থাকে। আর ঠিক সেই সময়ে তার সামনে কেউ একটা তাকে আটকে ধরে এবং তাকে যেটা বলে সেটা শোনার পর সে চমকে যায়। তাকে বলে, কেন ডেকেছিলি আমায়? আর এই কথাটা শোনার পর সায়নের আর কোনো কিছু ভালো লাগে না, মাথায় কাজ করে না, সে কি করবে কিছুই বুঝতে পারে না। কারণ তারা বন্ধুরা মিলে যেটা প্ল্যান করে, জাস্ট প্ল্যানচেট সত্যি কিনা জানার জন্য যেটা প্ল্যানচেট করেছিল, তখন কিছু না বুঝে বাকি দুই বন্ধু তো যথারীতি তাদের বাড়িতে চলে যায়, গিয়ে ঘুমোয়। কিন্তু সায়নকে একা থাকতে হয় এবং তার বাড়িতে এই মুহূর্তে তার সাথে ঘুরে বেড়াচ্ছে ঠিক কিছুক্ষণ আগে তারা যে আত্মাকে ডেকেছিল, অর্থাৎ তাদের সেই মৃত বন্ধু হতে পারে, অথবা এটাও হতে পারে যে সেটা অন্য কোনো আত্মা এসে গেছে। তো সে কে ছিল সেটা তো সঠিক জানা যায়নি, কিন্তু কেউ তো একটা ছিল যে তাকে প্রশ্ন করে, কেন ডেকেছিলি? আর এই প্রশ্নটা শুনেই সায়নের সারা শরীর কাঁপতে থাকে। সে কোনো রকম বিছানায় এসে বসে, কিন্তু পিছন ছাড়ে না সেই আত্মা। তার সাথে সাথে সেই বিছানাতেও সেই আত্মার প্রবেশ হয়, এবং সে যখন শোয়ে তখন মনে হয় তার গলা কেউ শক্ত করে চেপে ধরে রয়েছে। সায়ন গোঙাতে থাকে, কিন্তু কিছুতেই সেই শক্তির কাছে পেরে ওঠে না। সে হাত পা ছড়ে, কিন্তু তার সারা শরীর কাজ করে না। সে যেন পাথর হয়ে যাচ্ছে। তার গলা থেকে না তো কোনো আওয়াজ বেরোচ্ছে, না তো তার হাত পা নড়ছে। একটা সময় সেই দুষ্ট শক্তির কাছে হার মানতে হয় সায়নকে। হ্যাঁ, সেই রাতে মৃত্যু ঘটে সায়নের, এবং পরদিন সকালবেলা যখন তার বাকি দুই বন্ধুর কাছে খবরটা যায়, তারা ছুটে আসে, এসে দেখে সায়নের বডি সেই বিছানাতে পাথরের মতো পড়ে আছে। কিন্তু কিভাবে সে মারা গেল তার কোনো উত্তর পাওয়া যায় না। পোস্টমর্টেম রিপোর্টে যেটা বলে সেটা হচ্ছে যে দম বন্ধ হয়ে মারা গেছে। তো দম বন্ধ হওয়ার একটাই কারণ, সেটা হলো সেই দুষ্ট শক্তির গলা চেপে ধরা, যেটা তার বাকি দুই বন্ধু কিছুটা রিয়েলাইজ করে। কিছুটা নয়, বলা যায় পুরোপুরি রিয়েলাইজ করে, কারণ তারাই একমাত্র জানতো যে সেই রাতে তারা কি করেছিল। কিন্তু সেই মুহূর্তে, যে মুহূর্তে তারা সেই ঘর থেকে চলে এসেছিল, তখনও তো তারা কিছু বুঝতে পারেনি, কিছুই টের পায়নি। তাহলে হঠাৎ করে কি এমন ঘটলো যে এভাবে মৃত্যু ঘটতে হলো সায়নের? যদি তারা আগে থেকে একটু আঁচ পেত, তাহলে হয়তো সেই রাতটা তারাও থেকে যেত সায়নের সাথে। কিন্তু তারা তো কিছুই বোঝেনি, কিছুই ফিল করতে পারেনি, তাই তারা চলে এসছে। কিন্তু সায়নের মধ্যে সেদিন যেরকমভাবে সে বসেছিল প্ল্যানচেটের পর, তারপরেই তাদের হয়তো বোঝা উচিত ছিল যে এটা জাস্ট ক্যাজুয়াল ব্যাপার নয়, একটা বড় সড়ো কিছু হতে চলেছে। আর কোনো ঝড় আসার আগে তার পূর্বাভাস হয়তো এভাবেই আসে। তাই সবসময় এরকম মানে নেই যে প্ল্যানচেট করার সাথে সাথেই কেউ রেসপন্স পাবে বা হঠাৎ করেই কোনো কিছু ফিল করতে পারবে। হতে পারে যে আত্মাকে ডাকা হচ্ছে সে হয়তো সাথে সাথে এলো না,
কিন্তু হতে পারে তার অ্যাকশনটা বহুক্ষণ বাদে হতে পারে যে একদিন দুদিন কেটে যাওয়ার পর সেই আত্মার আসলো। সাধারণত এমনটা হয় না, কিন্তু এটা হতে পারে যে 24 ঘন্টার মধ্যে কিছু একটা হতে পারে। তো প্ল্যানচেট করা 24 ঘন্টার মধ্যে সেই আত্মার কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি থাকে, এবং যে কারণে সেদিনকের তারা বেরিয়ে যাওয়ার পর অর্থাৎ প্রায় 1-2 ঘন্টা কেটে যাওয়ার পর সেই আত্মা প্রবেশ করেছিল, যার ফল ভুগতে হলো সায়নকে। এভাবেই বহু মানুষ আছে যারা এই প্ল্যানচেটটাকে জাস্ট একটা ক্যাজুয়াল ব্যাপার বা মজার ছলে নিতে গিয়ে এইভাবেই প্রাণ হারিয়েছে। এরকম বহু উদাহরণ রয়েছে, শুধুমাত্র সায়ন নয়, এরকম সায়নের মতো বহু মানুষকেই প্রাণ দিতে হয়েছে এই প্ল্যানচেটের চক্করে। তাই অবশ্যই এই বিষয়গুলো প্রপার যারা এই নিয়ে পড়াশোনা করা জানা এবং যাদের টিম আছে যারা এই নিয়ে কাজ করছে, যারা এক্সপিরিয়েন্স, তাদের বাইরে সাধারণ মানুষের এই নিয়ে সাধারণত মজা না করাই ভালো, কারণ তার পরিণতি কী ভয়ঙ্কর হবে কে জানে। তাই কিছু কিছু জিনিস অবশ্যই ব্যক্তিগত রাখাটা খুবই দরকার, না হলে সায়নের মতো পরিণতি হয়তো অনেকের সাথেই ঘটতে পারে। তাই প্ল্যানচেট কোনো কিন্তু ভুলভাল কোনো বিষয় নয়, এটা খুবই সিরিয়াস একটা বিষয়, যেটার আলোচনা আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জমানা থেকে পেয়ে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের মাধ্যমেও আমরা জানতে পেরেছিলাম এই প্ল্যানচেট বিষয়টা, এবং এই প্ল্যানচেট বিষয়টাকে বিদেশে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে তাদের এর উপর কিন্তু লেখা প্রচুর বই এবং সিনেমাও হয়েছে। শুধু সেই নয়, তারা এই বিষয়ে অনেকে গবেষণা করেছে। তো যাই হোক, প্ল্যানচেট খুবই ভয়ঙ্কর একটা জিনিস। যদি প্রপারভাবে নিয়ম পালন করে এটা করা হয় তাহলে তার ফল কিন্তু ভুগতে হবেই। সেই জন্য এই বিষয়টাকে একটু গোপনেই থাকা ভালো, সব কিছু জানার চেষ্টা করা ঠিক নয়। প্ল্যানচেটে আঙুল নড়ার বিষয়কে অনেকেই সায়েন্টিফিক্যালি প্রুভ করার চেষ্টা করেছে, কিন্তু সব কিছু কিন্তু সায়েন্স নয়। সায়েন্সের বাইরেও অনেক কিছু থাকে যা হয়তো আমাদের বিশ্বাসের বাইরে, কিন্তু বিশ্বাস করতে হয় কখনো না কখনো। তো যাই হোক, তোমাদেরও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স জানা থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরাও সেটাকে কোনো ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।